যুদ্ধের আঁচে পড়ছে গোটা বিশ্ব, যার প্রভাব এসে পড়ছে। শুধু যে মানবতা ধ্বংস হচ্ছে এমনটা নয়, শেয়ার বাজার সেখানেও কিন্তু ধস অব্যাহত। অর্থনীতির ওপরে বড়সড় প্রভাব পড়েছে। সেন্সেক্স এবং নিফটিতে আজকেও বিরাট পতন। বাজার খুলতেই প্রায় 150 পয়েন্ট পড়ে গেল সেন্সেক্স। 1500 পয়েন্ট পড়লো সেন্সেক্স, নিফটি পড়েছে প্রায় 450 পয়েন্টেরও বেশি। তাল মিলিয়ে রেকর্ড পতন হয়েছে টাকার দামেও। ডলারের তুলনায় এই প্রথমবার টাকার দাম পৌঁছলো 92 টাকার। অর্থনীতি বিশেষজ্ঞ অনির্বাণ দত্ত আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অনির্বাণ বাবু, যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে এমন হুঁশিয়ারি শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প দিচ্ছেন এমনটা না, সঙ্গে ইসরায়েলও দিচ্ছে, পাল্টা ইরানও কিন্তু চুপ করে নেই। তারাও কিন্তু একেবারে একটা আগ্রাসী মনোভাব নিয়ে রয়েছে। ভারতবর্ষের অর্থনীতিতে ইতিমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে, শেয়ার মার্কেটে আমরা দেখছি। কি হতে পারে এই যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয়? দেখুন, আজকের দিনে বিশ্ব অর্থনীতি, ভারতবর্ষের অর্থনীতি সম্পৃক্ত আছে। বিশ্বে যে কোনো জায়গায় যদি যুদ্ধ লাগে তার ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি ইম্প্যাক্ট ভারতবর্ষের অর্থনীতিতে আসবে। কিন্তু যেখানে আজকে যুদ্ধটা লেগেছে সেটা হচ্ছে মধ্যপ্রাচ্যে, এবং মধ্যপ্রাচ্য হচ্ছে তেলের ভরকেন্দ্র। আজকে জানেন, এই ভারতবর্ষের অর্থনীতি যেরকম জ্বালানি কেন্দ্রিক, বিশ্বের অর্থনীতিও জ্বালানি কেন্দ্রিক। আমেরিকার যে আগ্রাসন নীতি, তাদের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে যে তেলের ভান্ডার যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোকে দখল করা। আপনার কাছে যদি তেল বেশি থাকে তাহলে আপনি সামরিকভাবে শক্তিশালী হতে পারেন, কিন্তু তেল যদি আপনার কাছে বেশি থাকে, তেলের ভান্ডারগুলোর উপর যদি আপনার কর্তৃত্ব থাকে, তাহলে আপনি কিন্তু বিশ্বের মধ্যে আপনি ধনী ব্যক্তি হিসেবে পরিগণিত হবেন। আমেরিকার আগ্রাসন নীতিও তাই। এবং মধ্যপ্রাচ্যে যে জায়গাগুলো দিয়ে তেল আসে তার মধ্যে হরমুজ প্রণালী, আপনারা জানেন সারা বিশ্বকে তেল সাপ্লাই করে হরমুজ প্রণালী। সেই জায়গাতে যখন এরকম একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, তখন সারা বিশ্বের অর্থনীতি ব্যতিব্যস্ত। এবং ভারতবর্ষের ক্ষেত্রে সব থেকে অসুবিধের জায়গা, আমরা 88% মতো তেল আমদানি করি। আমরা রাশিয়া থেকে তেল আমদানি করতাম একটা সময় 42% কাছাকাছি, কিন্তু সেই তেলটা আমরা এখন আমেরিকার অঙ্গুলি এলনে আমাদের বন্ধ করতে হয়েছে মধ্যপ্রাচ্যে। এবং মধ্যপ্রাচ্য হচ্ছে তেলের ভরকেন্দ্র। আজকে জানেন, এই ভারতবর্ষের অর্থনীতি যেরকম জ্বালানি কেন্দ্রিক, বিশ্বের অর্থনীতিও জ্বালানি কেন্দ্রিক। আমেরিকার যে আগ্রাসন নীতি, তাদের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে যে তেলের ভান্ডার যে জায়গাগুলোতে আছে সেই জায়গাগুলোকে দখল করা। আপনার কাছে যদি তেল বেশি থাকে তাহলে আপনি সামরিকভাবে শক্তিশালী হতে পারেন, কিন্তু তেল যদি আপনার কাছে বেশি থাকে, তেলের ভান্ডারগুলোর উপর যদি আপনার কর্তৃত্ব থাকে, তাহলে আপনি কিন্তু বিশ্বের মধ্যে আপনি ধনী ব্যক্তি হিসেবে পরিগণিত হবেন। আমেরিকার আগ্রাসন নীতিও তাই। এবং মধ্যপ্রাচ্যে যে জায়গাগুলো দিয়ে তেল আসে তার মধ্যে হরমুজ প্রণালী, আপনারা জানেন সারা বিশ্বকে তেল সাপ্লাই করে হরমুজ প্রণালী। সেই জায়গাতে যখন এরকম একটা অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, তখন সারা বিশ্বের অর্থনীতি ব্যতিব্যস্ত। এবং ভারতবর্ষের ক্ষেত্রে সব থেকে অসুবিধের জায়গা, আমরা 88% মতো তেল আমদানি করি। আমরা রাশিয়া থেকে তেল আমদানি করতাম একটা সময় 42% কাছাকাছি, কিন্তু সেই তেলটা আমরা এখন আমেরিকার অঙ্গুলি এলনে আমাদের বন্ধ করতে হয়েছে। আমরা এখন অন্যান্য জায়গা থেকে তেল কিনছিলাম, সেই জায়গাতে কিন্তু তেলের একটা ডিসরাপশন হচ্ছে। আমরা প্রায় ধরে রাখুন, যদি সরকারি হিসেব যেটা আছে তাতে 5.1 মিলিয়ন ব্যারেল পার ডে আমরা তেল আমদানি করি। সেই জায়গাতে যদি তেলের ডিসরাপশন হয়, তাহলে ভারতবর্ষের যে রিজার্ভ আছে, স্ট্র্যাটেজিক রিজার্ভ আছে, সেক্ষেত্রে 40-45 দিন আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু ক্রমাগত যদি এই চাপটা বাড়তে থাকে, তাহলে তেল আমরা অন্যান্য জায়গা থেকে নেব এটা বলাই বাহুল্য, এবং তেল কিনবার অতিরিক্ত খরচ লাগবে। এবং অতিরিক্ত খরচ মানে হচ্ছে ভারতবর্ষের যে বিদেশি মুদ্রা, যেটা ডলার দিয়ে আমরা তেল কিনি, সেই ডলারের অপচয় হবে এবং ভারতবর্ষের অর্থনীতির ক্ষেত্রে সেটা একটা চাপ দেবে। কিন্তু সমস্যা হচ্ছে আজকের দিনে স্টক মার্কেটে একটা আমরা দেখছি যে পতন হচ্ছে, এবং এই পতনটা 2% কাছাকাছি আছে। আজকে শেয়ার মার্কেট খুলবার পরে প্রায় 1700 পয়েন্টের উপরে আমরা ফল দেখেছিলাম, সেখান থেকে এখন একটু স্টেবিলাইজ হয়েছে, এখন 1500 পয়েন্টের কাছাকাছি। নিফটিও প্রায় 490 পয়েন্টের কাছাকাছি একটা পতন আছে। এখানে একটা তার অন্যতম কারণ হচ্ছে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর, যারা যারা ভারতবর্ষের বাজারের উপরে আস্থা রেখে শেয়ার কিনেছিলেন, তারা এখন এই অস্থিরতাতে তারা তাদের পেশেন্সটাকে লুজ করে তারা টাকাটাকে তুলে নিয়ে চলে যাচ্ছেন। এবং সেখানে একটা কন্টিনিউয়াস সেলিং হচ্ছে বাই ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স, এবং তার জন্য শেয়ারের একটা পতন হচ্ছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে আশার আলো হচ্ছে, ভারতবর্ষের যে ডোমেস্টিক ফান্ড কোম্পানিজ গুলো আছে, মিউচুয়াল ফান্ড কোম্পানিজ গুলো আছে, তারা কিন্তু অ্যাগ্রেসিভ বাইং করছে, তারা শেয়ার গুলো কিনবার চেষ্টা করছে, কিনছে। এবং তার জন্য কিন্তু যতটা আমরা দেখেছিলাম পতন হওয়ার কথা, ততটা পতন হচ্ছে না। এবং এটা
ধীরে ধীরে স্টেবিলাইজ হবে এবং এর সঙ্গে সঙ্গে যারা ক্ষুদ্র লগ্নিকারী আপনাদের টিভির পর্দায় চোখ রেখেছেন আমার আপনার মতো লোক, তাদের ক্ষেত্রে আমি বলছি প্যানিক হওয়ার কারণ নেই। কিন্তু প্যানিক হয়ে যদি আপনি এরকম যুদ্ধের বাতাবরণে প্যানিক করে দেন, প্যানিক করে যদি আপনি আপনার শেয়ারটাকে বিক্রি করে দেন, তাহলে আগামী দিনে হয়তো লং রানে গিয়ে আপনার একটা ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে। সরকারের উপরে ভরসা রাখুন। শেয়ার মার্কেট একটু ফ্লাকচুয়েশন করেই, ভোলাটাইল থাকেই। যুদ্ধ হলে শেয়ার মার্কেটের একটা ভোলাটিলিটি থাকবে, এটাকে একটুখানি সহ্য করতে হবে। এবং ভারতবর্ষের সরকারের নজর রাখছেন। এর একটা অন্য দিক আছে, দেখুন গোল্ডের মার্কেটে কিন্তু আগুন লেগেছে এবং ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টররা তারাই কিন্তু এই শেয়ার মার্কেটকে অনেকাংশে তারা ইনফ্লুয়েন্স করেন। তারা শেয়ারটাকে বিক্রি করে গোল্ডে ইনভেস্টমেন্ট করছেন, কারণ গোল্ডটাকে তারা ধরে রাখেন সেফ অ্যাসেটস এবং গোল্ডের দামটা বাড়ছে তার জন্য। এবং ইন্টারন্যাশনাল মার্কেটেও গোল্ডের দাম এতটাই বাড়ছে যে আগামী দিনে গোল্ডের দামটা কোন জায়গাতে যাবে সেটা আমরা জানি না। যুদ্ধের বাতাবরণে প্রত্যেকটা দেশ, আগামী দিনে যেটা তৃতীয় বিশ্বযুদ্ধ হতে চলেছে কিনা কেউ জানে না, যুদ্ধের বাতাবরণে প্রত্যেকটা দেশ অ্যাগ্রেসিভলি সোনা কেনে নিজেদেরকে শক্তিধর প্রমাণ করবার জন্য। ভারতবর্ষের সরকারও সোনা কিনছে এবং সোনা কেনা মানে আবার ডলারের অপচয় হচ্ছে। এই ভারতবর্ষের যত ডলার খরচা হবে ততই কিন্তু দেখবেন এই টাকার অবমূল্যায়ন হবে। আজকে টাকা দেখবেন 92 টাকার উপর, মানে পার ডলারের পার্সপেক্টিভে 92 টাকার উপর চলে গেছে। সরকারের কাছে এটা চ্যালেঞ্জ, কারণ ভারতবর্ষের টাকার অবমূল্যায়ন যদি হতে থাকে তাহলে বিশ্বের দরবারে ভারতবর্ষের অর্থনীতিটাকে দুর্বল হিসেবে দেখা হবে। ভারতবর্ষের কাছে এখন অনেকগুলো চ্যালেঞ্জ আছে। দেখুন আমাদের রপ্তানি করাটা একটা চ্যালেঞ্জ। আমরা আমেরিকার যে শুল্ক যুদ্ধ, সেই শুল্ক যুদ্ধটাকে মানে একটু হলেও আমরা সেই যুদ্ধের রাজ থেকে নিজেদেরকে বার করতে পেরেছি। কিন্তু আবার যদি আমরা রাশিয়ার থেকে তেল কিনবার একটা অপশন খুলে যায় একেবারে, সেক্ষেত্রে ফের ডোনাল্ড ট্রাম্প চাপ বাড়াতেই পারেন, সেই সম্ভাবনা প্রবল থাকছে। অনির্বাণ বাবু, আপনি আমাদের সঙ্গে থাকুন প্লিজ। আমি এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।